সবাইকে আমন্ত্রণ ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায় আপনাদের সাথে আছি আমি কনক মাহমুদ। দর্শক, পুরো সপ্তাহে যে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটে থাকে স্পোর্টস নিয়ে, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করে থাকি। আপনারা জানেন ইতিমধ্যে এশিয়া কাপের পর্দা উঠেছে। বাংলাদেশ কিন্তু নিজেদের প্রথম ম্যাচে জয়ও তুলে নিয়েছে হংকংকে হারিয়ে। আমরা এই ম্যাচ নিয়ে কথা বলবো, টোটাল এশিয়া কাপটাকে নিয়ে কথা বলবো, একই সাথে আমরা কথা বলবো 14ই সেপ্টেম্বর পর্দা উঠতে যাচ্ছে এনসিএল টি20-র দ্বিতীয় আসরের। আমরা সেটা নিয়ে কথা বলবো। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট ধারাভাষ্যকার ইশতিয়াক আহমেদ। একই সাথে আছেন নাজমুল হোসেন, যিনি কিনা বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার, এবং সাথে আরেকটা পরিচয় আছে, তিনি বিসিবির কোচ, যিনি কিনা এই এনসিএল টি20-তে একটি দলের কোচের দায়িত্বে থাকবেন। সেই দলের ভাগ্যটা নির্ধারণ করবেন তিনি। একেবারে মাঠের যে ক্রিকেটটা, সেগুলো নিয়ে কথা বলবো। একই সাথে কথা বলতে চাই সাম্প্রতিক সময়ে বিসিবির ইলেকশন নিয়ে যেই মেরুকরণটা দেখা দিয়েছে সাম্প্রতিক সময়ে, সেগুলো নিয়ে কথা বলতে চাই। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা, সেখান থেকে মোহাম্মদ আশরাফুলকে বাদ দিয়ে আমিনুল ইসলাম বুলবুলের নাম অ্যাড হয়েছে, এবং এই নিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে বিসিবি ইলেকশন, সেটা নিয়ে কিন্তু ভেতরে একটা কাজ চলছে। কি চলছে সেগুলো নিয়েও আমরা চেষ্টা করব আমাদের অতিথিদের সাথে কথা বলার জন্য। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এশিয়া কাপের শেষ চারের মিশনে কতটা এগিয়ে আছে বাংলাদেশ, কালই তো শ্রীলঙ্কার ম্যাচ, আর একই সাথে এনসিএল নিয়ে মহা আয়োজন বিসিবির, টি20-তে নতুন ক্রিকেটার আসবে। তো আমরা একটু শুরু করতে চাচ্ছি এশিয়া কাপ নিয়ে। আগামীকালকে শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচ, হংকংয়ের সাথে ম্যাচটা নিয়ে অনেকে অনেক কথা বলবেন, কিন্তু লিটন দাস কিন্তু ম্যাচের আগের দিনে একটা কথা বলে দিয়েছেন যে আমরা আফগানিস্তানকে দেখে মানে খুব বড় ব্যবধানে জয়ের কথা নয়, আমরা আগে জয়টা নিশ্চিত করতে চাই। বাংলাদেশ কি হংকংয়ের সাথে ম্যাচে কি সেইটাই করলো, জাস্ট জয়টাই নিশ্চিত করলো? মানে তাদের মধ্যে এরকম তাড়নাকে দেখা গিয়েছে যে না, আমরা প্রতিপক্ষকে ক্রাশ করতে চাই, সেই একটা আগ্রহ তেমনটাকে দেখা গিয়েছে কিনা হংকংয়ের বিপক্ষে ম্যাচে? ধন্যবাদ। না, খেলা দেখে সেটা ঠিক ওইরকম আগ্রেশন কিংবা ওই ধরনের একটা এসে এদেরকে মানে তুলনা করে দেবে, কিংবা টি20 মেজাজে অ্যাগ্রেসিভ যেভাবে অনেক দলগুলোকে খেলতে দেখা যায়, না আমার মনে হয় সেটা ঠিক ছিল না। আই থিঙ্ক ইট ওয়াজ আ প্ল্যান্ড ওয়ে অফ। অবাক হয়েছি যে টসে জিতে ফিল্ডিংটা নিয়েছে। আই থট টসে জিতে ব্যাটিং যদি নেয় সেক্ষেত্রে দে উইল বি টেস্টেড। তার ব্যাটসম্যানরা তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে, শর্টার ভার্সন খেলাটা তো হচ্ছে গিয়ে ব্যাটসম্যানদের খেলা। তো ভেবেছিলাম যে হয়তো বা একটা সুযোগ পাবে ব্যাটসম্যানরা ইয়ে করার, ব্যাটিং করার, তো সেই সুযোগটা তারা পায়নি। তার মানে তাদের স্ট্রেংথটা ছিল বোলিং, তারা বোলিংয়ের উপরেই জোরটা দিয়েছে যে প্রতিপক্ষ দলকে একটা রিজনেবল স্কোরে ইয়ে করে অনায়াসে জিতবে, বাট খুব তাড়াতাড়ি করে জিতে খেলাটা শেষ করে ফেলবে, একটা বড় একটা অ্যাডভান্টেজ নেবে পরবর্তী খেলাতে যদি কোনো একটা কাজে যদি লাগে, সেই ধরনের অ্যাপ্রোচ মনে হয় না আমি দেখেছি। বাট খেলা দেখে অবভিয়াসলি লাইকড দ্য ওয়ে লিটন দাস ব্যাটেড, কিন্তু একটু হতাশ হয়েছি। আপনার ওপেনার্সরা কন্টিনিউ করতে পারে না, এই 10, 20, 19, 14, দিস ইজ নট হোয়াট উই এক্সপেক্ট। এই ধরনের বোলিংয়ের এগেনস্টে যদি বড় একটা যদি ইনিংস 70-80 রান যদি না করে, আমার মনে হয় এটা কাম্য নয়। এই প্লেয়ারগুলা ইটস অ্যাবাউট টাইম দ্যাট আমাদের প্লেয়ারগুলা, কারণ দুইটা ব্যাটসম্যানই কিন্তু একসাথে ভালো সূচনাটা দিচ্ছে। যে কোনো একটা ব্যাটসম্যান কোনো না কোনো সময় একটা ভালো রান করছে, যেগুলো আমরা বিগত দিনগুলা আমরা এটার অভাব ছিল। বাট নাও দ্যাট দিস টু গাইজ আর ক্লিকিং অ্যাজ ওপেনার্স, আমার মনে হয় যে ইটস অ্যাবাউট টাইম যে তারা নিজেরাই মানে মনস্থির করা উচিত যে না, আমি আজকে যাচ্ছি, আইল সি দ্য সাইড থ্রু, ইনিংসটা আমি খেলে বের হয়ে যাবো। ওই ধরনের এখনও দেখতে পাচ্ছি না। আচ্ছা, টস জিতে ব্যাটিং না নেওয়ার এই ডিসিশনটা, এটাকে অনেক ক্ষেত্রে মনে হয় যে এখনও আমরা আমাদের টপ অর্ডারদের ওপরে ভরসাটা আনতে পারছি না, তাকে একটু সেফ সাইডে খেলাটা, মানে তার মানেই তো মনে হয় যে না, মানে একটু হলেও কনফিডেন্সের ঘাটতি আছে, এমনটা মনে হয় কিনা? কনফিডেন্সের ঘাটতি ঠিক বলবো না, তবে সেফ সাইড থাকার কারণ যথেষ্ট আছে। আমরা তো ইউএইর এগেনস্টে, ইউএসএর এগেনস্টে খুব বেশি দিন আগেকার কথা না, উইদিন নট ইভেন আ ইয়ার ব্যাক আমরা এদের কাছে হেরেছি। সুতরাং আমাদের আইসিসি অ্যাসোসিয়েটসদের এগেনস্টে হারার অভিজ্ঞতা টেস্ট প্লেইং দলের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু বাংলাদেশেরই। সুতরাং ইটস নট নেসেসারিলি যে আমি নেগেটিভ মাইন্ডসেট নিয়ে যাচ্ছি,
অনেক কারণ থাকতে পারে টু প্লে ইট সেফ, এবং আমাদের ব্যাটসম্যানরা এখন পর্যন্ত এমন কোনো কিছু করে দেখায়নি, আপার অর্ডার ব্যাটসম্যানরা এখন পর্যন্ত, যেটার উপরে ভরসা করা যেতে পারে। একমাত্র ভরসা যার উপরে রাখা যেতে পারতো তামিম ইকবাল, প্রবাবলি দি অনলি ওপেনিং ব্যাটার। এখন পর্যন্ত আমার তো মনে হয় না আমরা কাউকে এরকম পয়েন্ট করে দেখাতে পারবো যে দিস ইজ ওয়ান প্লেয়ার যাকে আমরা কনসিস্টেন্টলি, হ্যাঁ আমরা ঝলক দেখিয়েছি অনেকেই, কিন্তু কনসিস্টেন্টলি আমার মনে হয় আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। সেই জন্যই আমার মানে অনাস্থা, যেটা ইউ সেড, দ্যাট ইজ ফ্রম দ্য রিজন। জি, নাজমুল হোসেন একজন ইন্টারন্যাশনাল ম্যাচে পারফর্ম করা পেসার, আপনি যখন পেসারদেরকে আগে ঠেলে দেওয়া হয় বল হাতে, তাদের যে পারফরমেন্সটা, তাদের পারফরমেন্সটা কি আপনার মন ভরাতে পেরেছে? কারণ আমরা আফগানিস্তান আর হংকংয়ের ম্যাচটা দেখার পরে মনে হয়েছে যে না, এই টিমটাকে অল আউট করাটা সম্ভব, তাদেরকে বিট করাটা সম্ভব। আমরা তাদেরকে অল আউটটা করতে পারলাম না, মানে প্রবলেমটা কী ছিল? দেখেন, আমি প্রথম যদি আমি বলি, আমাদের যে বোলিং অ্যাটাক, বা আমি মনে করি যে বাংলাদেশের যদি গত আপনার 2-3 বছর যদি ইমপ্রুভমেন্টের জায়গা হয়, এটা তো পেস বোলিং আমার কাছে মনে হয়। বিকজ অফ আপনি যদি বলেন যে আপনার আমাদের যে পেস বোলার এখন খেলতেছেন, ওরা কিন্তু আপনার নেক্সট লাস্ট 3-4 বছর ওরাই খেলছে, কোনো না কোনো ফর্মেটে সবাই আছে। তো আমি যদি বলি এজ এ বোলিং ওয়াইজ, আমাদের কিন্তু এখন নতুন বলে খুব ভালো বোলিং করছে, এবং ইভেন কি ডেথও ভালো করছে। বাট একটু কিছুটা কনসার্নের বিষয় হচ্ছে মিডল ওভারগুলো আমরা এইভাবে, মানে যে মিডল ওভার T20 হয় কি, আপনি যখন মিডল ওভারগুলো মানে একটা সার্টেন উইকেট তুলে নেবেন, তুলে কিন্তু রানের কিটা একটু কমে আসে। তো আমি মনে করি যে এই লাস্ট ম্যাচটা আমাদের এই জায়গাটা কিছুটা ঘাটতি ছিল। বাট এটা যদি এখন আমরা, যেহেতু আমি মনে হয়, এক দ্য সেম টাইম যদি হংকংয়ের সাথে আগে খেলাটা হতে কিছুটা ভালো হয়েছে, যে আমরা কিন্তু আসলে উইক বা কোন জায়গাটা আমাদের কাজ করলে ভালো হবে, এটা কিন্তু কী করতে হবে। বাট আমি যদি মনে করি যে আমরা কিন্তু লাস্ট শ্রীলঙ্কার সাথে, যেহেতু কালকে খেলা শ্রীলঙ্কার সাথে, কিন্তু আমরা লাস্ট সিরিজটা খুব ভালো ক্রিকেট খেলেছি। আমরা কিন্তু আগে কিন্তু বলতাম যে আমাদের T20 কিছুটা হলে আমাদের দুর্বলতা ছিল, বাট লাস্ট 2-3টা সিরিজে দেখলাম যে আমরা কিছুটা হলে আমরা দুর্বলতা মানে উঠতে পেরেছি, মানে কিছুটা হলেও রিকভারি করতে পেরেছি। তো আমি যদি কালকের কথা বলি, কালকে যদি আমাদের যে ফার্স্টে আমরা মানে আমাদের যে মোটামুটি খেলছি, বাট আর একটু ক্যালকুলেটিভ ক্রিকেট খেলে ভালো হতো। আমি কেন বলছি, বিকজ অফ আমরা যে গ্রুপে আছি, এই গ্রুপে দেখেন আপনার 3টা টিমে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে ইকুয়াল, যদিও আপনি হয়তো বলতে পারেন, বাট বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সে সব কিছু মিলে ইকুয়ালি মনে হচ্ছে। তো এই জায়গায় কিন্তু দেখবেন যে আপনার প্রথম রাউন্ড শেষে কিন্তু রান রেটটা খুবই মানে কি হয়, যেটা নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, তারা তিন দলকে যে কোনো অকেশনে হারাতে পারে। তো এই জায়গাটা কিন্তু একটু ক্যালকুলেশন করে খেলে ভালো হতো। বাট আমি যেটা বলি, কালকে কিন্তু আমার কাছে উইকেটটা মনে হচ্ছে কিছুটা স্ট্রিকি উইকেট ছিল, বাট মানে একটু ডিফিকাল্ট ছিল যে ইভেন কি আমি দেখলাম তানজিম সাকি একদম 3/4 বল এদিকে চলে যাচ্ছে। তো এই সব কিছু যারা এই জায়গায় আছে একদম পুরো লাইভ দেখতেছে, ওরা কিন্তু আরেকটু ভালো বুঝবে যে আসলে আমি আপনার অপোনেন্টের থেকে আমি চিন্তা করি আসলে উইকেটটা কেমন, এই উইকেটটা কেমন, আমরা 160 বা 170 না এরকম চিন্তা করে, ওরা যেহেতু এই জায়গায় আছে, ওরা কিন্তু এই জিনিসগুলো চিন্তা করে হয়তো আগে ফিল্ডিং নিয়েছে। আর সবচেয়ে বড় জিনিস কি, আপনি দেখবেন হোম সিরিজ বলেন বা ওয়ে সিরিজ বলেন, বাট আইসিসি ইভেন্টগুলো কিন্তু সবসময় একটা কি থাকে যে প্রথম স্টার্টিংটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা কোথায় যাব। তো এই জায়গায় চিন্তা করলে ওভারঅল যদি আমি চিন্তা করি যে আমাদের কালকে শ্রীলঙ্কা ম্যাচটা নিয়ে, এখন যেহেতু হংকংয়ের ম্যাচটা আমাদের চলে গেছে, এবং শ্রীলঙ্কা ম্যাচটা নিয়ে আমাদের চিন্তা করি, যদি শ্রীলঙ্কা ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, আমি মনে করি যে এই হিসাবে বাংলাদেশ ভালো কিছু করার একটা সম্ভাবনা থাকবে। একটা ব্যাপার যে পাওয়ার প্লেতে অপোনেন্টকে রেস্ট্রিক্ট করে দেওয়া, এটা গতকালকের ম্যাচে আপনি দেখতে পেরেছেন কিনা? মানে আমরা হয়তো হংকংকে অনেকভাবেই বলতে পারি, হংকং আফগানিস্তানের ম্যাচেও যখন মানে মোটামুটি তাদের মোমেন্টাম হারাচ্ছিল, তখন বাবর হায়াত অ্যাটলিস্ট কিছুটা হলেও রেজিস্ট করেছেন। বাট বাংলাদেশের অ্যাগেনস্টে যখন হংকং রান তুলছিল, আমরা কি টোটালি সফল হয়েছি যে পাওয়ার প্লেতে তাদেরকে রেজিস্ট করাটা, তাদেরকে আটকে দেওয়াটা, অ্যাটলিস্ট রান তোলার ক্ষেত্রে তাদের রানের ফ্লোটা বন্ধ করে দেওয়াটা? দেখেন, আমার কাছে মনে হচ্ছে প্রথম 6 বার হয়তো মানে আমি যতটুকু মানে মনে হচ্ছে হয়তো আপনার 40-এর কাছাকাছি রান করেছে। বাট এই জায়গায় আমি মনে করি যে ওরা টোটাল ওভারঅল ওরা 144 করেছে। এই জায়গাতে আমরা ধরুন 20টা রান কম দিতে পারতাম, তাহলে মনে করলাম যে আমরা এজ এ বোলিং এটাকে খুব ভালো করেছি। বাট আসলে T20-তে কিন্তু আপনার ডিফিকাল্ট, কোনো টিমে আপনি ছোটো বড় এসব লাইটলি দেখাটা মানে ভেরি ডিফিকাল্ট। আপনি একটা টিম দেখেন, আজকে আমরা পাকিস্তান দেখি কি দুরন্ত স্টার্ট করছে, তারপর দেখেন আপনার যে 103 রানে আবার এই জায়গায় একই জায়গায় আপনি 2-3 রানের ভিতরে 4 উইকেট পড়ে গেছে। তো খুব ডিফিকাল্ট। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের ওভারঅল, যেহেতু এর আগে আমাদের একটা সার্টেন যেহেতু হংকংয়ের সাথে আমরা হেরে গেছি, তো আমার কাছে মনে হয় অনেক সময় ব্যাকআপ মানে এগুলো কাজ করে। তো আলটিমেটলি আমাদের কিন্তু এখন এটা যেহেতু চলে গেছে, কালকের ম্যাচটা আমাদের শ্রীলঙ্কার সাথে খুবই ইম্পর্টেন্ট। যদি এই ম্যাচটা, আমি আবারও বলতে, যদি এই ম্যাচটা আমরা বের হতে পারি, আমি মনে করি আমরা ভালো কিছু করবো। অবশ্যই। আমি একটু ইশতিয়াক ভাইয়ের কাছে যেতে যাচ্ছিলাম। আপনি লিটন দাসের কথা বলছিলেন। লিটন দাস, স্বস্তির ব্যাপার যে আমাদের সিলেটের ক্যাম্পে সবচেয়ে বড় প্রাপ্তি হয়তো বা, হ্যাঁ, নেদারল্যান্ডসের এগেনস্টে সিরিজটা উইন,
আর একই সাথে লিটন দাসের ফর্মে ফেরাটা। লিটন দাসই তিনি কিন্তু গতকালকে খেললেন ফার্স্ট ম্যাচে, মানে সে যে ব্যাক করেছে এখনও কি বলা যায় যে তিনি ফর্মে ব্যাক করেছেন? ব্যাক টু ব্যাক মোটামুটি 50+ স্কোর করছেন, আরেকটু কি টেনে নিতে পারেন কি না তিনি? গতকালকেও কিন্তু তিনি ম্যাচটা শেষ করে আসতে পারতেন এবং তিনি আউট হওয়ার পরে কিন্তু কমেন্টেটররা বলছিলেন যে না, এটা আসলেই একটা দুঃখের ব্যাপার যে তিনি শেষ পর্যন্ত ম্যাচটাকে উইন করে বের হতে পারলেন না, এটাই আর কি। ফ্র্যাঙ্কলি খুব খুশি হচ্ছি যে সেটা করতে পেরেছে, যে কনসিস্টেন্টলি এই কয়টা, কনসিস্টেন্টলি বলবো না, এটা আমার বলাটা ভুল হয়ে গেছে, ভালো খেলেছে। শ্রীলঙ্কার এগেনস্টে ভালো খেলেছে, নেদারল্যান্ড এগেনস্টে ভালো খেলেছে, মধ্যখানে পাকিস্তান এগেনস্টে ভালো খেলে নেই। বাট ও যখন ভালো খেলে, গুড ফর দ্য টিম, বিকজ অ্যাজ এ ক্যাপ্টেন হি নিডস টু, অ্যান্ড আরও বিকজ হি ইজ ওয়ান প্লেয়ার যে কিনা যে কোনো দলের এগেনস্টে একটা মানে একটা ইনিংস খেলে বটে, you know, whether it's against fast bowling, spinners, against any side, anywhere in the world, any attack. Liton Das, when in form, is that kind of a batsman. Unfortunately, তার মধ্যে সে কনসিস্টেন্সি এখন আমি বলতে পারছি না। If you want me to say যে আপনি কি, I hope he does it. আমরা কনসিস্টেন্সি আমরা দেখি নেই, সুতরাং খেলার পরে বলবো যে হ্যাঁ, হি হ্যাজ প্লেড ওয়েল। আরও কয়েকটা ম্যাচ যাওয়ার পরে না, ঠিক আছে, তার মধ্যে লিটন রানে ফিরেছেন এমনটা কি? হ্যাঁ, শ্রীলঙ্কার আগেনস্টে সে যেন ভালো খেলে, সে একটা ছন্দে আছে, ওর খেলার প্যাটার্নটা একটু ডিফারেন্ট হচ্ছে। হি ইজ প্লেইং ক্যালকুলেটিভ ইনিংস, মানে লুজ শট খেলছে না, অ্যাডভেঞ্চারাস শট খুব একটা খেলছে না, ম্যানুফ্যাকচার্ড শট বলতে যেটা আমরা লিটনকে দেখে থাকি, he is trying to avoid those. He is taking, মানে minimizing or doing calculated risks, তার approach-এর মধ্যে দেখা যাচ্ছে। He can make a difference. If you ask me, this guy can make a big difference. এবং it's very important যে শ্রীলঙ্কার against, and plus he is a captain, ওর কাছ থেকে ওর নিজেই চাইবে। এই কয়দিন সে কিন্তু ঠিক আছে বেশ কয়েকটা ওয়ানডে সিরিজ খেলেছে, এই কয়টা ওয়ানডে সিরিজ খেলে যাওয়াটা আমি বলবো না যে স্ট্রেট অ্যাওয়ে ইজ এ গ্রেট ক্যাপ্টেন, ইউনো, খেলুক না, 2-3 বছর খেলুক, এরকম করে নিয়ে যাক টিমকে। ওকে ফাইন, আমি সবসময় তার থেকে পারফরমেন্স না পাই, বাট টিমও যদি অন্তত সে জেতাতে পারে, কারণ সে আমার মনে হয় প্লেয়ারদের সাথে একটা আমি তো নাজমুল হয়তো বেটার বলতে পারবে, অনেকে বেটার বলতে পারবে, ওর সাথে প্লেয়ারদের ইকুয়েশন কীরকম এখন, যে একটা ইয়াং স্কোয়াড, প্রবলি দে লুক আপ টু হিম, হয় না, একটা প্লেয়ার যাকে প্লেয়াররা রেসপেক্ট করবে অ্যাজ আ প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার, যেরকম সাকিব কিংবা তামিম কিংবা এরা ছিল, রেসপেক্ট করতো। আই হোপ নাও লিটন কিন্তু ওই স্টেজে এসছে। একটা তো হচ্ছে অনেক বছর খেলেছে, ইন্টারন্যাশনাল তার পারফরমেন্সেস রয়েছে, অ্যান্ড নাও হি ইজ এ ক্যাপ্টেন, সুতরাং হি শুড ডিমান্ড দ্যাট কাইন্ড অফ রেসপেক্ট। সেটা যদি হয়, আমার মনে হয় দ্যাট উইল মোটিভেট হিম টু পারফর্ম রেগুলারলি, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ নিডেড। We want Liton not to play world-class innings. We want him to play. অবশ্যই, এবং এটা কিন্তু আসলে শুধু লিটনকে না, পুরো টিমকে মোটিভেট করে। আমি নাজমুল হোসেনের কাছে একটু জানতে চাচ্ছিলাম এই প্রশ্নটা নিয়েই যে হ্যাঁ, মানে আমরা সাকিব বলি, তামিম ইকবালের কথা হচ্ছিল, মাহমুদুল্লাহ রিয়াদ, এখন এই তারকারা নেই এই টিমে, মানে এখন কাদেরকে দেখছেন অ্যাটলিস্ট যাদের ওপর টিমটা ভরসা করতে পারবে এবং যারা কিনা বিইং সিনিয়র তারা টিমটাকে অ্যাটলিস্ট লিড করতে পারবে? আমরা বলেছি যে আমরা শেষ চারে খেলতে চাই, মানে সেমিতে খেলতে চাই কিংবা ফাইনালে খেলতে চাই। এই টিমে এরকম কতজন মেম্বার আছে আসলেই যারা কিনা টিমটাকে মোটিভেট করতে পারেন, লিটন সহ? দেখেন, আমি যদি বলি যে এখন আমাদের যে টিমটা আছে, লিটন ওয়ান অফ দ্য সিনিয়র গাই এবং তাসকিন, এছাড়া কিন্তু যারা দেখবেন ওরা কিন্তু গত 1.5-2 বছর ধরে টিমে আছে। আপনি হৃদয় বলেন বা মুস্তাফিজ, হ্যাঁ, 3জন, তানজিদ তামিম বলেন বা পারভেজ ইমন বলেন, তো পুরো টিমটাই কিন্তু আমার কাছে মনে হয় যে টোটালি একটা ইয়াং টিম। আপনি যদি মুস্তাফিজ বা তাসকিনটাকে মাইনাস করে দেখা যায়, আপনি 13 জনই আপনার নতুন প্লেয়ার। তো এই জায়গায় আপনার যদি লিটনে লিড করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং লিটন যেহেতু ভালো খেলতে, বাট আমি লিটনের কিছুটা হলো ডিসঅ্যাপয়েন্টেড, কারণ লিটনকে আমরা যেভাবে দেখছি বা অনেক ছোটোবেলা থেকে দেখছি, বাট আমার কাছে মনে হয় যে ওর যে মানে এবিলিটি বা ওর যে খেলার যে কি, ওর আমার কাছে মনে হয় যে এখনও ও মানে 40% 30% দিতে পারেন বাংলাদেশ টিমকে, কারণ অনেক ছোটোবেলা যেহেতু দেখছি। বাট এই জন্যই বলি, বাট এখন আমাকে কাছে মনে হচ্ছে যে লাস্ট কয়েকটা সিরিজ দেখলাম যে খুব ধারাবাহিক, এবং এটা যদি ও সামনে থেকে নেতৃত্ব দিতে পারে, আমি মনে করি আমাদের টিমের জন্য খুবই ভালো হবে। আর অ্যাট দ্য সেম টাইম আমি যেটা আপনি বলেন যে আমাদের যে বোলিং ইউনিট, আমি জাস্ট খালি একটা এক্সাম্পল দিই। আমাদের যে গত মাসে আমরা এই টিম ট্যুর হিসেবে আমরা আপনার অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম, তো এই জায়গায় দেখেন হাসান মাহমুদ ওয়ান অফ দ্য বেস্ট বলার পুরো টুর্নামেন্টে, কিন্তু ও কিন্তু T20 টিমে নাই।
বিকজ অফ আমাদের পেস বোলিং এত একটা হেলদি কম্পিটিশন, এটা যদি আপনার মিডিল অর্ডারে থাকে, এটা যদি টপ অর্ডারে থাকে, তাহলে কিন্তু বলতে পারবো যে আসলে আমরা টিমটা গ্রো করতেছে। আমি এই জন্য বললাম বিকজ অফ আপনি অস্ট্রেলিয়া যে টুর্নামেন্ট আমরা খেলছি, এটা কিন্তু মানে ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট আমরা খেলে আসছি। তো এই জায়গায় যেহেতু এর আগে হাসান অন্য জায়গায় প্রুভ করছে যে ও ভালো বলার, বাট স্টিল কিন্তু এই জায়গায় আপনার ওয়ান অফ দ্য বেস্ট বলার, কিন্তু T20 টিমে ওর জায়গা নেই, স্ট্যান্ড বাই। তো এই কম্পিটিশনটা যদি আমরা প্রত্যেকটা কিসে থাকে, তো আমি মনে করি আমাদের টিমের জন্য খুব ভালো হবে। অবশ্যই। আমি একটু জানতে চাচ্ছিলাম যে মানে আজকে কিন্তু গতকালকে তাওহিদ হৃদয় তিনি বলেছেন যে তার হানিমুন পিরিয়ড শেষ এবং তাকে রান করতে হবে। আমরা দেখলাম তিনি ম্যাচ শেষ করেছেন, কিন্তু হ্যাঁ তার স্ট্রাইক রেটটা অতটা ইমপ্রেসিভ ছিল না এবং সেটা নিয়ে ওনাকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে প্রেস কনফারেন্সে। উনি কিন্তু বললেন, বারবারই বললেন যে না আমিও চেষ্টা করছি। গ্রাফ সবসময় ওঠানামা করে। তাওহিদ হৃদয় দারুণ একটা প্রতিভা আমাদের দেশের ক্রিকেটে, হঠাৎ করে কেন গ্রাফটা এইভাবে নিচে নামলো এবং কেন তিনি মানে নিজেকে হারিয়ে এখন খুঁজছেন, কেন এই সিচুয়েশনটা হলো? নিঃসন্দেহে আমার মনে হয় তার ব্যাটিংয়ের একটা পার্টিকুলার ইয়েটাতে তার এক্সপ্লয়েট করছে উইকনেস। ইজ বেসিক্যালি লেগ সাইড প্লেয়ার, অফ সাইডে তার তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে স্ট্রেংথ উইকনেসেস খুব তাড়াতাড়ি, এখন যেহেতু টেকনোলজির দিনকাল, সবারই স্ট্রেংথ উইকনেসেসটাকে অ্যাসেস করে। তাওহিদ হৃদয়ের একটা গ্লেয়ারিং একটা উইকনেস রয়েছে। আই মিন উইকনেস বলবো কিংবা ইয়েস, আমার মনে হয় ওইটা এক্সপোজড হয়েছে। তো যে কারণে অপোজিশন হ্যাভ বিন টেকিং অ্যাডভান্টেজ অফ দ্যাট। আর একটা প্লেয়ারের তো যেতেই পারে, তাওহিদ হৃদয় যেভাবে শুরু করেছে অনেক দিন ধরে একটা কনসিস্টেন্সি সে বজায় রেখেছে। ইয়াং প্লেয়ার, এই আন্ডার-19 টিম ওয়ার্ল্ড কাপেরই কিন্তু প্লেয়ার, অনেকেই যেখানে আছে এখানে, এর মধ্যে তাওহিদ হৃদয় ইজ ওয়ান অফ দি কি প্লেয়ার্স। এবং বাংলাদেশ দলে যখন থেকে সে ফার্স্ট ম্যাচই তো মনে হয় 19 নট আউট সামথিং মারলো আগেন্স্ট শ্রীলঙ্কা প্রবাবলি, অ্যান্ড হি নেভার লুকড ব্যাক। সে T20 ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটও ভালো খেলেছে যেখানে গেছে। সুতরাং লোক আমরাও খুব বেশি আগে হাইলাইট করে ফেলি, খুব বেশি প্লেয়ারকে উঠিয়ে দেই, আবার একটু হলেও আমরা ঝাঁপিয়ে পড়ি, যেটা না এটা আমার মনে হয় ইজ নট ফেয়ার ফর এ ইয়াং গাই। অ্যালাউ হিম টু ফেল, হি হ্যাজ দ্যাট রাইট টু ফেল অলসো। এবং এমন না যে হ্যাঁ বেশ কয়েকটা ইনিংস সে ইয়ে করেছে। আর এখন এত কম্পিটিশন হয়ে যাচ্ছে, Saif Hassan is knocking in the door, Nurul Hassan Chauhan is there, so and there are so many young players. I'm sure NCL নিয়ে কথা বলবো, I'm waiting to talk about so many young prospects. But coming back to তাওহিদ হৃদয়, আমার মনে হয় যে ভালো হয়েছে যে সে খেলেছে, বিকজ আই থিঙ্ক প্রেজেন্ট বাংলাদেশ টিম নিডস ইট। অবশ্যই আমরা আরও কথা বলবো। আমরা কথা বলছিলাম এশিয়া কাপ নিয়ে, আরও কথা আমাদেরকে বলতে হবে। একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ডিবিসি নিউজের খেলার আড্ডায়। আপনাদের সাথে আছেন কনক মাহমুদ, আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট ধারাভাষ্যকার ইশতিয়াক আহমেদ, সাথে আছেন সাবেক ক্রিকেটার এবং কোচ নাজমুল হোসেন। আর আমরা কথা বলছিলাম এশিয়া কাপ নিয়ে। আমরা আরও কিছুক্ষণ এশিয়া কাপ নিয়ে কথা বলে তারপরে যেতে চাই NCL T20 নিয়ে কথা বলতে চাই, কারণ সেখানেও আলোচনার অনেক কিছু আছে। আমরা আরেকটু এশিয়া কাপ নিয়ে কথা বলতে চাচ্ছি। কাল শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচ। শ্রীলঙ্কায় অবশ্যই অনেক শক্তিশালী দল হংকংয়ের তুলনায়, এবং সেখানে বড় বড় তারকারাও রয়েছে, আপনার কুশল ম্যান্ডিস, পাথম নিসাঙ্কা, আরও যারা চারিতা সালাঙ্কা যারা আছেন, মানে এদের এগেনস্টে বাংলাদেশ কতটুকু ফাইট করতে পারবে এবং একটু কি স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে কিনা, যেমনটা আমরা হংকংয়ের এগেনস্টে খেলেছি তেমনটা চেঞ্জ করতে হবে? অবশ্যই দেখেন, শ্রীলঙ্কার সাথে যদি আমাদের জিততে হয়, আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে। আমি যদি বলি আমাদের একটা কনফিডেন্সের জায়গা হচ্ছে লাস্ট সিরিজটা আমরা শ্রীলঙ্কার সাথে জিতছি। যদিও আমি মনে করি শ্রীলঙ্কার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হাসারাঙ্গা T20-তে ও ছিল না, বাট হাসারাঙ্গার মানে ব্যাটিংয়ের যে ওর যে 4টা ওভার, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট আমাদের ফেস করা, যেটা ও মানে প্রমাণ করে আসছে। বাট এই জায়গায় যদি আমরা মানে একটু ভালো ক্রিকেট খেলতে পারি শ্রীলঙ্কার সাথে, তাহলে আমি মনে করি যে এশিয়া কাপে আমাদের ভবিষ্যৎটা ভালো। বাট কালকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা এজ এ প্লেয়ার্স আমি যদি বলি, আমার লাস্ট ম্যাচটা কিন্তু তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন ওরা যেভাবে ব্যাটিং করে, নর্মাল কিন্তু সেই রকম ব্যাটিংটা ওরা করে নাই লাস্ট ম্যাচে। বাট ওরা যদি ফেয়ারলেস ক্রিকেটটা খেলতে পারে শ্রীলঙ্কার সাথে, বিশেষ করে তামিম এবং ইমন, কারণ হচ্ছে আমি আপনার ফেয়ারলেস ক্রিকেটটা কেন ইম্পর্টেন্ট, কারণ ওপেনিং স্টার্টিংটা যদি আমরা ভালো করতে পারি, বড় একটা স্কোর আপনার 170 বা 180 মানে এরকম একটা বড় রান না করলে কিন্তু ছোট কয়েকটা পার্টনারশিপ, অ্যাপার্ট ফ্রম কারো ইন্ডিভিজুয়াল। তো এই জায়গায় ক্রিকেটটা যেহেতু আপনি এটা তো আপনার টিম গেম, এই জায়গা ধরে আপনি ছোটো পার্টনারশিপগুলো কিন্তু T20-তে কিন্তু এটা অনেক বড় জায়গায় নিয়ে যায়। আর অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বোলিংয়ে যেটা বললাম, বোলিংয়ে আমাদের ডেথও ভালো করছি, আমরা নতুন বল ভালো করছি, বাট মিডিল ওভারটা আমাদের উইকেট নেওয়াটা ইম্পর্টেন্ট। এবং এই জায়গাটা আমার মনে হয় যে কিছুটা কাজ, যদিও আমাদের যারা ম্যানেজমেন্ট আছে ওনারা তো অবশ্যই চিন্তা করে রাখছেন, বাট এই জায়গাটা কিছুটা কাজ করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে শ্রীলঙ্কার সাথে আমাদের বেস্ট ক্রিকেট খেলতে হবে এবং যত কম ভুল করা যায়,
কারণ আপনার ম্যাচ জিততে হলে আপনার পার্টিকুলার ডেতে যে টিমটা কম ভুল করবে এই টিমটা কিন্তু জিতবে। তো শ্রীলঙ্কার সাথে আমি বলি কনফিডেন্সের জায়গায় আমরা অবশ্যই আছি, অবশ্যই লাস্ট সিরিজটা আমরা শ্রীলঙ্কার সাথে জিতছি এবং আমরা লাস্ট ম্যাচে আমরা যে ভুল ত্রুটিগুলো করছি এগুলো যাতে মানে যত কম ভুল করে আমরা যাতে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জিততে পারি। আফগানিস্তানের প্রথম ম্যাচটা তো অনেকটাই ভয় ধরিয়ে দেয়। আফগানিস্তান আস্তে আস্তে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ডার হয়ে যাচ্ছে ট্রফির জন্য, কারণ হচ্ছে তারা শুরু করে একেবারে মানে চমক দেখিয়ে, এবারও সেটা করেছে, একেবারে অলরাউন্ডারের ঠাসা একটা দল। মানে এই আফগানিস্তানের থেকে সেফ সাইডে থাকার জন্য কি আমাদের শ্রীলঙ্কা ম্যাচের জয়টা খুব বেশি দরকার? কি দেখেন আফগানিস্তান টিমটা আমার কাছে মনে হয় যে ওদের ব্যাটিংয়ের চেয়ে বোলিং একটা অনেক স্ট্রং। জি, তো এই জায়গায় আমি যদি বলি আমাদের বাংলাদেশে এখন যে অবস্থায় আছে আমরা যদি আমরা বেস্ট ক্রিকেট খেলতে পারি অবশ্যই শ্রীলঙ্কা বা আফগানিস্তান আমরা কোনোটাই কি করবো না। বাট এই জায়গায় ক্যালকুলেশন যেটা আমি বলি যে আমরা যেহেতু এই টিমগুলোর সাথে কিন্তু আমরা রিসেন্টলি অনেকগুলো ম্যাচ খেলছি, তো এই কিছুটা হলো আমাদের ধারণা আছে যে আসলে এই জায়গায় ম্যাচগুলো কীভাবে জিতা যায়। এই জন্য আমি বলতেছি যে আপনার পার্টিকুলার ডেতে যে টিমটা ভালো খেলে এবং কম মিস্টেক করে এই টিমটা জেতার চান্স বেশি। এবং বাংলাদেশ যেহেতু একটা ম্যাচ খেলছে এবং সেম ভেন্যুতে হয়তো বা খেলা, তো এই জায়গায় কিছুটা হলে বাংলাদেশ যদি নিজের কিনিয়ে নিতে পারে অবশ্যই আমি আশা করবো যে শ্রীলঙ্কাতে বাংলাদেশ ভালো ক্রিকেট। অবশ্যই ইশতিয়াক ভাই, মানে আফগানিস্তান আমরা প্রত্যেকটা টুর্নামেন্টেই আমরা আফগানিস্তানের অনেক প্রশংসা করি, কারণ মানে যেমন টিম তারা যেভাবে ব্যালেন্স করে খেলে সব কিছু মিলিয়ে প্রবলেমটা হচ্ছে যে আমরা কি আফগানিস্তানের সাথে যদি সেফ সাইডে থাকতে যাই শ্রীলঙ্কা ম্যাচে উইনটা আমাদের জন্য অবশ্যই মাস্ট, তাই নয় কি? ওয়েল আমি সেফ সাইডে থাকার আমি কোনো ওই অ্যাটিটিউড নিয়ে খেলতে যাওয়ার কোনো কারণ নাই। আফগানিস্তানকে কিন্তু আমরা হারিয়েছি, বেশ কয়েকবার হারিয়েছি আফগানিস্তানকে। এখন রিসেন্টলি কথা বলছি এই জন্য যে আফগানিস্তান অন্যান্য দলকে যেভাবে হারিয়েছে বাংলাদেশ আবার অন্যান্য দলকে ঠিক সেভাবে হারাতে পারে নাই, পারে না। যে বাট বাংলাদেশ আফগানিস্তান হেড টু হেডে কিন্তু বাংলাদেশ কিন্তু উই হ্যাভ ডমিনেটেড আফগানিস্তান অন মোর ওকেশনস, ইউনো। সো আমি কোনো কারণ দেখি না ফ্র্যাঙ্কলি স্পিকিং, অ্যান্ড আই এগ্রি উইথ নাজমুল যে ওদের বোলিং সাইডটা ইজ মাচ স্ট্রঙ্গার। স্পিনিং যে আল্লাহ গাজানফার ওইখানে তো ভয়, আমাদের ব্যাটিং সাইডটা তো এখন আমাদের যে কটা ইয়াংস্টার্স আছে যে বিগ হিটার্স আছে আগের সাইড থেকে এখনকার সাইডের মধ্যে এই ধরনের বোলিংকে মোকাবেলা করার মতো আমি মনে করি আছে, রিসোর্সেস আছে। এখন হচ্ছে গিয়ে অন আ পার্টিকুলার ডে টিমটা কেমন খেলে এবং অ্যাগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে খেলতে হবে। আমাদের টিমের মধ্যে যে জিনিসটা আই থিঙ্ক যেটা উল্লেখযোগ্য, ওয়্যার দিস টিম স্ট্যান্ডস আউট প্রথম থেকেই যে অ্যাগ্রেসিভ মাইন্ডসেট, ফিল্ডিং ঝাঁপিয়ে ফিল্ডিং সেভ করছে, মানে একটা চাঙ্গা ভাব যদি আমরা দেখি। ইনিশিয়াল ব্যাটিংয়েও যদি আমরা ফিয়ার ব্যাটিং পাওয়ার প্লেটাতে যদি আমরা ভালো কুইক রানস করে ডমিনেট, উই নিড টু ডমিনেট whether you are bowling or fielding, you know, and particularly Sri Lanka and Afghanistan against it, why can we not win? আমার কথা হচ্ছে যে and why should we not win? আমরা তো we have played and won against them, you know, so ওই ফিলিংস আমার মধ্যে নাই যে উই নিড টু বি সেফ কিংবা পারবো কি পারবো না বা না পারা। এখন বর্তমানে যে সাইডটা উই আর ব্যালেন্স ইন এভরি, আগের ইয়েগুলো আমি হয়তো ওইভাবে বলতাম না, এখন আমার কাছে মনে হচ্ছে দিস টিম ইজ প্রিপেয়ার টু গিভ সাম শকস। আই ওয়ন্ট বি সারপ্রাইজ যে দুইজনকেই হারিয়ে, বিকজ এই দলটা খুব একটা হারার স্বাদ পায়নি বর্তমানে যে দলটা খেলছে, ইউ নো, দে হ্যাভ বিন উইনিং সিরিজ। সো দিস কম্বিনেশন আই থিঙ্ক আন্ডার লিটন দাস we can expect good things. আমরা কি কোনো একটা ম্যাচে 11-এ কি আমরা নুরুল হাসান সোহানকে এক্সপেক্ট করতে পারি কিনা? একজন খুবই মানে একেবারে তাকে অনেক কারণেই কিন্তু দলে নেওয়া হয়েছে, মানে রিসেন্টলি তাকে দলে নেওয়ার একটা দাবি উঠেছিল, এরকম কোনো চান্স আছে কিনা? Just as much as a favorite player of yours as he is mine. আমরা নুরুল সোহানকে অনেক দিন ধরে আমরা we want him to come to the side. যদি রিকোয়ারমেন্ট হয় টিমের, যদি ওরকম সিচুয়েশন দাঁড়ায়, কার জায়গায় খেলবে? জাকির আলী, লিটন দাস নোয়ে, জাকির আলী যেরকম মোস্ট কনসিস্টেন্ট প্লেয়ার, যদি বর্তমান সাইডে কেউ যদি থেকে থাকে ডিপেন্ডেবল ম্যাচ উইনার অ্যান্ড কনসিস্টেন্ট, ইট ইজ জাকির আলী। সো আই ফ্র্যাঙ্কলি ডোন্ট সি এনি প্লেস ফর নুরুল হাসান সোহান রাইট নাও, ফ্র্যাঙ্কলি স্পিকিং। এটাই সমস্যা, এটা নিয়ে বারবার কথা হয়, চাই ও যেন দলে আসুক। অবশ্যই আমি সোহানের ব্যাপারটা জিজ্ঞেস করলাম ইশতিয়াক ভাইকে, আমি একটু সাইফ হাসানের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম যে সাইফ হাসানের প্রশ্নটা কিন্তু আজকে মোহাম্মদ আশরাফুলকে করা হয়েছিল। সাইফ হাসান ব্যাপারে উনি বলেছেন যে না ঠিক আছে, যদি তাওহিদ হৃদয়ের অ্যাগেনস্টে বলা হয়, তাওহিদ হৃদয়কে আর একটু সময় দেওয়া উচিত, এবং সে এমন না যে বিগ স্কোর করেনি লঙ্কা ম্যাচে, মানে উনি বলছেন যে কোনো চেঞ্জ রাখা উচিত হবে না, যেটা আছে ব্যাটিং লাইন আপ এটাই ঠিক আছে।
ওখানে কি সাইফ হাসানের কোনো চান্স দেখছেন? আচ্ছা দেখেন, আমি এর আগে আপনার সাথে আরেকটু শেয়ার করি। দেখেন আমরা কিন্তু পাকিস্তানের সাথে যখন হোম সিরিজ আমরা কিন্তু পাকিস্তানকে আমরা হারিয়েছি, সিরিজও জিতছি। আবার পাকিস্তান কিন্তু আবার আফগানিস্তান আবার মানে আপনার 60-60-তে অল আউট হয়ে গেছে। তো ক্রিকেট কিন্তু আপনার আসলে আপনার আগের দিন বলে কোনো কিছু বলা যাবে না কিন্তু। আর আপনি যেটা বলেন সাইফ হাসানের কথা, আমিও যদি আমাকে যদি বলেন, আমি পার্টিকুলার আমি হৃদয়কে আমি অ্যাকসেপ্ট করবো যে কালকে ম্যাচটা খেলো, বিকজ অফ ও হৃদয় কালকে যে প্রেস কনফারেন্স এবং ওর যে হয়তো কালকে স্ট্রাইক রেট অনেক কি ছিল, বাট ওর যে এখন আমার কাছে মনে হচ্ছে যে ও রান করার জন্য হাংরি আছে, মানে ওর কথাই আমার কাছে মনে হচ্ছে, যেটা স্টিভকে বললেন যে হাঙ্গারনেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো হৃদয় আমরা অলওয়েজ চাবো যে হৃদয় আমাদের এমন একটা প্লেয়ার, ও কিন্তু আমাদের ওয়ান ডে এবং টি-টোয়েন্টি খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার, এবং আমরা অত সহজে কিন্তু যেহেতু একটা ছেলে 2 বছর 2.5 বছর খেলে ফেলছে, বাট ওরা কিন্তু অত সহজে আপনি মানে বাইরে রাখাটা ঠিক হবে না, কারণ রিসেন্ট পারফরমেন্স 2-3টা ম্যাচও খারাপ যেতে পারে, কিন্তু ও কিন্তু নিজেকে প্রুভ করে আসছে। তো যেহেতু একটা ছেলে নিজেকে প্রুভ করে আসছে, আমি মনে করি এমন হতে পারে কালকে হৃদয় গেম চেঞ্জার হতে পারে। তো ও যেহেতু বুঝছে যে ও নিজেই কিন্তু বুঝছে যে এই জায়গায় কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে হলে আমাকে কিন্তু আরেকটু উপরে যেতে হবে, যেহেতু ও সে বুঝছে যদি ও এটা আপনার কি করতে পারে, এক্সিকিউশন করতে পারে, আমি মনে করি কালকে দেখবেন যে হৃদয় আমাদের ম্যাচটা জিতাবে। আমি চাবো যে হৃদয় কালে খেলে। যে আমি এশিয়া কাপের আলোচনাটা শেষ করে দেবো, আমি একটু জানতে চাচ্ছিলাম বাংলাদেশ নিয়ে তো অনেক কথা হলো, ফেভারিটটাকে সবাই তো ইন্ডিয়ার নামই বলছে, এই ইন্ডিয়াকে মানে থামাবে কে? কারণ হ্যাঁ, এক্স ক্রিকেটার কদিন আগে রবিচন্দ্রন অশ্বিনও বলেছেন যে আসলে সাউথ আফ্রিকাকে যদি এখন এমনটা দেখা যাচ্ছে যে তিনিই বললেন যে এশিয়ায় এরকম কোনো দল নেই তাদেরকে টক্কর দিতে পারবে, সেক্ষেত্রে সাউথ আফ্রিকার মতো টিমকে আনা যায়, মানে এই জিনিসটা কেমন হয়ে গেল না? মানে আসলে কি এশিয়া এখন ইন্ডিয়াকে থামানোর মতো কেউ নেই? দেখছি না ধরুন কেউ। আফগানিস্তান একটা দল যার মধ্যে যে, এই জন্য বলছি বিকজ আফগানিস্তান একটা দল রিসেন্ট সময় বড় বড় দলকে হারিয়েছে, খুব এক্সাইটিং খেলা হয়েছে, যেটা অন্যান্য এশিয়ান দলগুলো সেটা পারেনি। বাট ইন্ডিয়ার সাথে আফগানিস্তান ইজ নো ওয়ের। বাট দেন অ্যাগেন যদি একটা দল থেকে থাকে যেটাকে ইন্ডিয়াকে পরাস্ত করতে পারে, আই থিঙ্ক amongst the present year only Afghanistan can do it. টাফ ফাইট দেওয়ার মতো টিম। ওকে, নাজমুল হোসেনের মতামত কি? দেখেন, আমি ক্রিকেটে কোনো কিছু মানে আনবিটেন আমি কোনো কিছু বলবো না। ইন্ডিয়া হয়তো দেখবেন অনেক রেকর্ড আছে যে আপনার প্রথম রাউন্ড আমরা হেভি খেলছি, সেমিফাইনাল হেভি খেলছি, দেখবেন যে ফাইনালে শেষ বা সেমিফাইনাল শেষ। বাট ইন্ডিয়াও কিন্তু ওদের মনে করেন যে ওরাও কিন্তু ইয়াং সাইড, বাট আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়া ব্যাটিংয়ের যে বোলিংটা, মানে লাস্ট ম্যাচে যে বোলিং দেখলাম, আর বোলিংয়ের মানে অনেক ভ্যারাইটি আছে, যেটা আমার আফগানিস্তানেরও আছে। আবার দেখবেন যে এই জায়গায় যদি আমি বলি শ্রীলঙ্কা এবং আফগানিস্তান আছে মানে ইন্ডিয়াকে বিট করার মতো। তো আমি শুধু কি বলবো, এমনকি মানে পার্টিকুলার ডেতে যেটা আমি সবসময় বলি যে আসলে টি-টোয়েন্টিতে আগের দিন আমি বললাম কোনো কিছু বলতে পারবো না, যদি পার্টিকুলার ডেতে হয়তো ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার থেকে ভালো ক্রিকেট করতে হলে যে কোনো টিমের চান্স আছে এক্সেপ্ট বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, যে কোনো টিম ইন্ডিয়াকে হারাতে পারে। তাহলে কি মানে পাকিস্তানের কোনো চান্স নাই? মানে অনেকে বলতে পারেন যে না, তাহলে আফগানিস্তান হঠাৎ করে আসলে পাকিস্তান কোথায়? এরকম পাকিস্তান ধরেন আপনি যদি আবার রিসেন্ট বলি, আমি যে লাস্ট যে টুর্নামেন্ট ওরা খেলছে, যে ট্রাইনেশন যেটা খেলছে, ওটা কিন্তু পাকিস্তান খুব ভালো ক্রিকেট খেলছে। আবার আপনি আজকে আবার দেখলাম যে মানে ওরা কিন্তু আপনার 11 ওভারে করছে 103, আবার 105 আবার 4 উইকেট 5 উইকেট চলে গেছে। তো আমি মানে লাস্ট যেগুলো টুর্নামেন্ট দেখছি পাকিস্তানি, ম্যাক্সিমাম দেখছি যে আপনার ওয়ান সাইডেড খেলা হয়েছে। তো ওই প্রেক্ষাপটে আমি বললাম কি। আচ্ছা, ইশতাক ভাই যদি একটু বলতেন, আমরা বিরতিতে যাবো, তার আগে মানে পাকিস্তানের চান্স কতটা? মানে একেবারে ডিসমাল পারফরমেন্স মাঝে মাঝে হয়ে যায়, তো এইটা নিয়ে কতটুকু চান্স দেখছেন? পারফরমেন্স মাঝে মাঝে হয়, আমি তো মনে করি সবসময় হয়। পাকিস্তান ইন্ডিয়া একটা হাইপ ক্রিয়েট করে, মিডিয়া হাইপ ক্রিয়েট করে মোস্টলি ফ্রম পাকিস্তান। ইন্ডিয়ানরা কিন্তু অত হাইপ ক্রিয়েট করে না। কোনো এক সময় ছিল ইন্ডিয়া পাকিস্তানের ইন্টেন্স রাইভালরি। এখন ইংল্যান্ড ইন্ডিয়া, অস্ট্রেলিয়া ইন্ডিয়া মানে পাকিস্তানকে খুব যে একটা পাত্তা দেয় বলে আই রিয়েলি ডোন্ট থিঙ্ক সো। সুতরাং কোনোভাবেই আমি মনে করি না যে ইটস টু ওয়ান সাইডেড। যদি ভুলে জিতে গেল ওয়ান অড ডে হতেই পারে, বাট নো কম্প্যারিজন। অবশ্যই অনেক হয়েছে এশিয়া কাপ নিয়ে, ইন্ডিয়া বাংলাদেশের সাথে খেলার সময় সবচেয়ে বেশি প্রেসার থাকে। হ্যাঁ, এটা ঠিক। মানে অনেক হয়েছে এশিয়া কাপ নিয়ে আলোচনা। আমরা একটু ঘরোয়া ক্রিকেট নিয়ে কথা বলতে চাই, তার আগে আরেকটা বিরতিতে যেতে হচ্ছে, ফিরে এসে কথা হবে এনসিএল টি-20 নিয়ে, আর সাথে একটু বিসিবি নির্বাচনেও আলোচনা করব। সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। আমাদের সাথে স্টুডিওতে আছেন ইশতিয়াক আহমেদ এবং নাজমুল হোসেন, দুজনেই জাতীয় দলের সাবেক ক্রিকেটার। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে, নাজমুল হোসেনের ব্যাপারে বলছিলাম, সাবেক ক্রিকেটার এবং কোচের যে পরিচয়টা দিচ্ছিলাম, এখন সেটা নিয়ে আলোচনা হবে। নাজমুল হোসেন, আমরা আলোচনা করতে চাই এনসিএল টি-20 নিয়ে। এনসিএল টি-20তে আপনি ঢাকা মেট্রোর হেড কোচ, বিশাল আয়োজনে লঞ্চিংটা হয়েছে এবং সব কিছু মিলিয়ে বলা যায় সেকেন্ড আসর, তবে নতুন করে একটা শুরু হচ্ছে। কারণ বিপিএলের বাইরে ক্রিকেটারদের একটা দাবি ছিল নিজেদের ঘরোয়া একটা টি-20 টুর্নামেন্টের একেবারে সেভাবেই খুব বড় সড়ো পরিসরে আর কি
সেই হিসেবে এনসিএল টি-20-র প্রস্তুতি এখন পর্যন্ত কতটুকু দেখছেন, কেমন উন্মাদনাটা আপনি লক্ষ্য করছেন ক্রিকেটারদের মাঝে, যেহেতু আপনি কোচ, যদি একটু বলতেন। দেখেন, আমি যদি বলি এটা বিসিবির সবচেয়ে ভালো একটা উদ্যোগ, বিপিএল এর আগে আপনার এই এনসিএল টি-20। আমি যদি বলি আমি বিপিএলে আমি কোচিং করাচ্ছি, এমনও আপনার 2-3টা ফ্র্যাঞ্চাইজি ছাড়া আমাদের অনেক ফ্র্যাঞ্চাইজি আছে যারা জানেও না আসলে প্লেয়ারদের নিচ্ছে। তো প্লেয়ারটা আপনার দেখা গেছে 2016-17 সালে খেলছে, ওরে কিন্তু আপনি 2025 সালে টিমে নিচ্ছে, বাট ও সাম্প্রতিক কী অবস্থা আছে, কী করছে এটা জানে না। বাট এনসিএল টি-20 হওয়াতে যখন বিপিএলের আগে হইতো কি, বিপিএলের ড্রাফটের আগে কিন্তু অনেক প্লেয়ার কিন্তু চিনা জানে না, অনেক ফ্র্যাঞ্চাইজি আছে আমাদের, কিন্তু 1-2টা ফ্র্যাঞ্চাইজি ছাড়া কিন্তু প্রতি বছর নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি আসে। তো এইভাবে প্লেয়ারদের সাথে ওদের কিন্তু এরকম কমিউনিকেশনটা থাকে না। তো এইবার এই লাস্ট ইয়ার বা এইবার আমি যেটা বলছি, এইবার হচ্ছে ধরেন আপনার এখন কিন্তু আমাদের যে 4টা যে বিভাগে খেলা হচ্ছে, এর বাইরে কিন্তু আমাদের আর মানে প্লেয়ার নাই। প্লেয়ার আমি বলতেছি যাতে আপনার এলিট লেভেলের যে প্লেয়ারগুলো সবাই কিন্তু খেলবে। তো এটা কিন্তু এই প্লেয়ারদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। আর একটা জিনিস হচ্ছে যে এই জায়গায় আপনার ইয়াং প্লেয়ার বা আমরা কিন্তু ধরেন আপনার ডিপিএল বলেন বা বিপিএল বলেন বা এনসিএল টি-20 বলেন, এগুলো কিন্তু করা হচ্ছে কিন্তু আমাদের প্লেয়ার প্রডিউস করার জন্য। এবং আমরা যদি একটা টুর্নামেন্ট করার পর যদি আপনার 2-3টা প্লেয়ার যেন প্রডিউসই না করতে, কিন্তু আসলে টুর্নামেন্টটা কিন্তু আমাদের আসলে মানে ব্যর্থতাই বলতে পারে। তো হ্যাঁ ঠিক আছে, অনেক জমকালো হইতেছে, বাট প্লেয়ার যদি না আসে তাহলে কিন্তু এইসব কোনো কিছুতে কিন্তু আসলে কোনো ভ্যালু থাকে না। তো আমি মনে করি যে এনসিএল টি-20তে আমাদের অনেক প্লেয়ারদের জন্য একটা মানে আমি অনেক প্লেয়ার, যেমন রিসেন্ট আমি বলি যে অনেক প্লেয়ার আছে আপনার ঢাকা ফার্স্ট ডিভিশন লিগ খেলতেছে, ও কিন্তু বিপিএলের টিম পাবে কিনা এটা কোনোদিনও চিন্তা করতে পারে না। কিন্তু এখন কিন্তু ও চিন্তা করতে পারে যে আমি বিপিএল যদি এনসিএল ভালো খেলতে পারি টি-20তে, আমি কিন্তু বিপিএল যে কোনো টিমে আমি পাবো। তো এইভাবে চিন্তা করলে প্রত্যেকটা প্লেয়ারের কাছে আর একটা জিনিস হচ্ছে যে আপনার প্রত্যেকটা কিন্তু যা ডিভিশন নিয়ে খেলতেছে, যে আমি সিলেটে হয়ে খেলতেছি, আমি রাজশাহী হয়ে খেলতেছি, কিন্তু ও এক্সট্রা একটা কী কাজ করে যে না রাজশাহীকে হারাইতে হবে আমার মানে, এবং প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা বিভাগে কিন্তু মানুষরা কিন্তু মানে উদ্গ্রীব থাকে যে না আজকে সিলেটের সাথে চিরাং খেলা, সিলেট অবশ্যই জিতবে, সিলেটের সবাই আপনি খেলা দেখতেছে। তো সব কিছু মিলে আমি দেখছি যে আপনি প্রত্যেকটা প্লেয়ারের কাছে কিন্তু একটা এক্সট্রা একটা উন্মোদনা কাজ করতেছে। আমি আপনার ওরা নিজের থেকে এসে বলতেছে যে ভাই আমাদের এরকম করতে হবে, রাজশাহী যেহেতু আমাদের ফার্স্ট খেলা, রাজশাহীর সাথে শান্তকে কীভাবে আউট করতে হবে, ওকে কীভাবে এগুলো কিন্তু আসলে কিন্তু এরকম যদি প্রত্যেকটা টুর্নামেন্ট ওরা ইনভলভ থাকতে পারে, আমি মনে হয় আমাদের ক্রিকেটের জন্য অনেক ভালো। এবং এরকম একটা টুর্নামেন্ট বিপিএলের আগে আমি মনে করি প্লেয়ারদের জন্য একটা ভালো একটা প্ল্যাটফর্ম। ইশতিয়াক ভাই, মানে আমরাও তো গত বিপিএলের আগেই আমরা এমন অনেক ক্রিকেটারকে দেখেছি যাদেরকে আমরা চিনি না, তিনি রিসেন্ট পারফরমেন্স কীরকম কী করেছেন, আবার অনেকে সুযোগও পাননি। তার আগে এই এনসিএলটা এইবারে সেইটা কি অ্যাটলিস্ট মানে বিপিএলকে আরেকটু উপরে লেভেলে নিতে পারবে? আর সাথে আমাদের টি-20 যে দলটা, তার জন্য নতুন তারকা খুঁজে বের করা, তাদের সক্ষমতা যাচাই করা, এটা কি এনসিএল টি-20 এবার করতে পারবে? আমি মনে করি পারবে। এই জন্য আরেকটা জিনিস না বললেই নয়, এখন ইদানিংকালে আমাদের ডোমেস্টিকে যেগুলো খেলাগুলো হচ্ছে ওগুলো কিন্তু সম্প্রচার করা হচ্ছে। আমরা রিসেন্টলি দেখেছি বেশ কিছু ভিজিটিং টিম এসছে, তাদের এগেনস্টে এমার্জিং টিম, তারপরে বাংলাদেশ এদের খেলাগুলো সম্প্রচার করা হয়েছে এইগুলো। এবং অনেক প্লেয়ারদেরকে আমরা আগে কোনো সময় যেগুলো কোনো দিন নামও শুনি নেই, শুধু নাম না তাদের খেলাও দেখেছি, এবং খুব খুব মোটিভেটেড হয়েছি, খুব উৎসাহিত হয়েছি দেখে যে মানে অনেক ট্যালেন্টস আমরা তো দেখিনি। এই যেমন বললো বিপিএল ড্রাফটের সময় কেউ চেনে না, এই জন্য চেনে না বিকজ সবাই তো খেলা দেখার তো সুযোগ পায় না। অ্যাটলিস্ট কিছুটা তো হলেও যে টেলিভিশনে আমরা দেখি, কিংবা যারা টিম অর্গানাইজাররা আছে তারাও যদি টেলিভিশন থেকে দেখে যদি আইডেন্টিফাই করতে পারে যে না ঠিক আছে, ওয়াই ডোন্ট উই টেক দিস প্লেয়ার, ওয়াই ডোন্ট উই গো ফর দ্যাট প্লেয়ার, তখন এই সমস্যাগুলো হবে না। সো আই থিঙ্ক এটা অনেক দিক দিয়ে এনসিএল একটা তো হচ্ছে জাঁকজমকপূর্ণভাবে করছে সেকেন্ড টাইম, এবং সবচেয়ে ভালো হচ্ছে যে বগুড়াতে ক্রিকেট ইজ কামিং ব্যাক, রাইট? অ্যান্ড রাজশাহীতে আমরা এবছর দেখেছি, রাজশাহীতে আগেও খেলা হয়েছে, বাট আমার মনে হয় এই নতুন এখন যে বোর্ডের যে প্রেসিডেন্ট, এই নতুন করে সংস্কার, অনেক স্টেডিয়ামগুলোর করার চেষ্টা। সো আই থিঙ্ক ইফ দিস কন্টিনিউস ইন দ্য কামিং ডেজ, বিকজ এই জিনিসটা আমি সবসময় সুযোগ পেলে বলি যে আমাদের খেলাগুলা প্রসারের করার দরকার, খালি মিরপুর কেন্দ্রিক হলে হবে না। এখন আমার মনে হয় এটার থেকে যদি আমরা বেরোই এবং এই ধরনের টুর্নামেন্টসগুলা, একটা তো হচ্ছে আমাদের প্লেয়ার্স, বিভিন্ন প্লেয়ার্স দেখতে পাবো। কার দিকে নজর থাকবে এবারের এনসিএল টি-20-তে? অনেকেই তো আমাদের এবারে পাইপলাইনে আছে, আমরা বলি পাইপলাইনে নেই, কিন্তু আসলে পাইপলাইনে ক্রিকেটার আছে। কার দিকে বাড়তি একটা নজর থাকবে? আমার মনে হয়, আই থিঙ্ক আমি অন্তত যেগুলো খেলা দেখেছি রিসেন্ট সময়, আই থিঙ্ক দেয়ার আর সাম ব্রিলিয়ান্ট প্লেয়ার্স ইন দি আন্ডার 19,
আর তারপরে আমার মনে হয় নাজমুলের দলে রাকিবুল হাসান রাকিবুল হাসান লেফট আর্ম যে আন্ডার 19 দলে ছিল, ওই যে ইসেদের আগেন্সে খুব ভালো খেলা, কিছু কিছু ম্যাচ উইনিং ইনিংস খেলেছে। আছে আরও অনেক প্লেয়ার্স আছে যাদের আমি হয়তো বা এই মুহূর্তে নাম বলতে পারবো না, কিন্তু ওদের খেলা দেখেছি আমি রিসেন্ট সময়, এই টি স্পোর্টস দেখিয়েছে এবং সম্প্রচার করা হয়েছে। এটাও যাতে একটা ধারাবাহিকতা থাকে। নাজমুল হোসেনের কাছে যাব, অনেক সাম্প্রতিক যারা সাবেক হয়েছেন ক্রিকেটারদের মধ্যে তাদেরকে এবার আমরা কোচিং রোলে দেখতে পাবো, তারা আগের থেকেই আছেন, তবে এইবারে ফাইটটা একটু অন্যরকম হবে। মোহাম্মদ আশরাফুল তিনি একটা টিমের কোচ, তুষার ইমরান আছেন, আপনি আর একটা দলের কোচ, মানে এই যে আমাদের রিসেন্ট যারা সাবেকরা আছেন তারা কিন্তু কোচিং এর লড়াইয়ে নামছেন, এটাকে কেমন উপভোগ করছেন? এটা কিন্তু আমার কাছে মনে হয় যে এটা খুব ভালো একটা কি, যে আগে কিন্তু আমাদের অনেক টেস্ট প্লেয়ার অনেকেই আসতো না, কিন্তু এখন কিন্তু আমাদের দেখেন আমাদের ক্রিকেটের স্ট্রাকচারটা কিন্তু অনেক বড় হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি তুষার ভাই বলেন, রাজিন ভাই বলেন, বা আমরা যারা কোচিং করাচ্ছি, তো সবাই কিন্তু আপনি দেখেন, আমরা কিন্তু আপনি যদি দেখেন ইন্ডিয়া বা প্রত্যেকটা দেশে দেখেন লোকাল কোচরা কিন্তু বেশি কাজ করতেছে। তো এই জায়গায় যখন আমরা সবাই যখন একসাথে কাজ করি, বা নট অনলি আপনার এই এনসিএল, আমরা যখন ধরেন আমরা আন্ডার 17 বলেন বা বাংলাদেশ টাইগার্স বলেন বা এসপি বলেন, আমরা কিন্তু যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি, আমরা কি কারণে আসলে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক সময় মানে আপনার সার্ভাইভ করতে পারি না, এগুলো কিন্তু আমরা ওদের সাথে শেয়ার করতেছি। তো ওরা এখন আমি যেটা বলতেছি যে এই কোচিং প্যানেলটা কিন্তু এখন আমাদের কিসের জন্য ভালো, আমাদের এখন এনসিএল আমাদের প্রত্যেকটা টিমে কিন্তু আপনার সব ন্যাশনাল প্লেয়ার। তো এটা হয়েছে কি, মানে প্লেয়ারদের মন মানসিকতা বা প্লেয়ারদের আপনার বোঝা সব কিছু মিলে আমি মনে করি যে একটা ভালো একটা পরিবেশ তৈরি হয়েছে। তো আপনি যদি বলেন 17 বা 15 বা ইভেন কি প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন লোকাল কোচরা যারা একসময় অনেকদিন বছর ধরে বাংলাদেশে, রাজিন ভাই কথা বললেন বা তুষার ভাই বললেন, তো এই জিনিসটা মানে খুবই ভালো লাগতেছে যে এখন যে আমরা সবাই একসাথে কাজ করতে পারতেছি। অবশ্যই আমিও তাই আশা করি আমাদের যে এনসিএল শুধুমাত্র ক্রিকেটারদের জন্য পরীক্ষার ক্ষেত্র নয়, কোচদের জন্য, কারণ বিপিএল এর আগে তো আমরাও দেখতে চাই আমাদের যারা স্টাররা ছিলেন তারা খুব অল্প সময় আছে। প্রেসিডেন্ট বুলবুলকে কিন্তু বেশ কয়েকবার বলতে শোনা গেছে যে আমরা নিজেরাও কোচ তৈরি করব। সো দিস ইজ অলসো ওয়ান অফ হিজ এজেন্ডাস। আই হোপ হি সাকসেসফুল। অবশ্যই আমরা তাই আশা করি এবার এনসিএল টি20 থেকে বিপিএল এর জন্য শুধু নতুন তারকা নয়, নতুন কোচরাও উঠে আসুক, আর জাতীয় দল তাদের দ্বারা উপকৃত হোক, এই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।